হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে যে বিষয়টা নিয়ে তোমাদেরকে গল্পটা শোনাতে যাচ্ছি, সে বিষয়টা অত্যন্ত একটি মজার বিষয়। তো চলো গল্প শুরু করা যাক। তো প্রিয় বন্ধুরা, আমি হচ্ছি চেনা গ্রামের মেয়ে, অচেনা শহরে এসেছি। সেখানে এসে আমার সাথে কি কি হয়েছে সেগুলো নিয়েই তোমাদেরকে আমি গল্পটা শোনাবো। তো প্রিয় বন্ধুরা, আমি হচ্ছি খুবই খুবই গরিব ঘরের একটি মেয়ে। আমি আমার বৃদ্ধ মায়ের কাছেই বড় হয়েছি। সে টাকার অভাবে আমাকে লেখাপড়া করাতে পারেননি, কারণ আমার বাবা আমার জন্মের পরপরই সে দুনিয়া থেকে চলে গিয়েছিল। মা শোকে তাপে কাজ করতে করতে একটা সময় এতটাই অসুস্থ হয়ে গেল যে মা আর কাজকাম করে সংসার চালাবে, আমাকে লেখাপড়া করাবে, সেই অবস্থান তার ছিলই না। তো আমাদের গ্রামের প্রতিবেশী নানি শহরে থাকতেন। উনি মানুষের বাড়ি বাড়ি যাদের লোকজন লাগতো তাদেরকে লোকজন নিয়ে যেয়ে দিত, মানে কাজের মেয়ে, কাজের ছেলে, এই টাইপের। উনি অনেক পুরানো কাজের লোক। যাই হোক, তো নানি বছর শেষ হলো, ছুটিতে বাড়িতে আসলো, বছরের ছুটিতে বাড়িতে আসলো। আসার পরে ওনার নাকি এক বাড়িতে লোক লাগবে, হ্যাঁ, কাজের মেয়ে লাগবে, সোজা কথা কাজের মেয়ে লাগবে। এখন মানে আসলে সবার বাড়ি বাড়ি যায়, ঘোরে। অ্যাকচুয়ালি সে সারা বছরই কাজ করে, বছরে কয়েকটা দিন ছুটি পান, সে ঘুরতেই আসে, তাই সবার বাড়ি বাড়িতে ঘুরে খোঁজ খবর নেয়, গল্প সল্প করে। এক কথায় দুই কথায় আমার মার সাথেও একদিন বিকালবেলা আমাদের বাড়িতে আসলো। আয়েশা মা ওনাকে রংচা করে দিল, খেলো। খাওয়ার পরে আমি বইসা রইছি, আমারে বলতেছে, বোনা আমার মাথায় একটু তেল ডলে দিত। তো আমার সম্পর্কে নানি হয়। আমি বললাম, দূর বুড়ি, তেল দেওয়ার জন্যই আসছো? তেল তো তুমি উল্টো আমার মাকে এক বোতল কিনেই দিতে পারতা। বললো, লাগলে দিব, সমস্যা নেই, দে তুই এখন দে। মাথাটা ধুয়ে এসেছি তো একটু ঘুরতে আসলাম। তো আমিও খুব শখ করে ঘরে গেলাম, যাই দেখলাম মার বোতলে একটুখানি তেল। আমি বললাম, নানি তেমন তেল নাই, মার একটুখানি তেল আছে, নারিকেল তেল, এটুক দিয়ে হবে তোমার মাথায়? বললো, হ্যাঁ হবে, হেনে দে। তো আমি সুন্দর করে তেলটা ডলে 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 নানিরে খুব সুন্দর করে ম্যাসাজ করলাম। করার পরে তেল আর তো নাই, কোত্থেকে দেবো? বললাম, নানি আর নাই। বললো, ঠিক আছে, এতটুকু চলবে, সর এখন ছাড়। তারপরে এদিকে মা রং চা নিয়েও চলে এসলো, চা খেলো দুইজনে। মা বলল, কী দিব ফুবু, আমার ঘরে কিছু নেই। মা ওনাকে ফুবু ফুবু বলেই ডাকছিল। যাই হোক, আমি বললাম, কী দিব, কিছুই নাই। মাও বলল, আমার ঘরে কিছুই নাই, একটু মুড়ি আছে দেই। তো নানি বলল, না মুড়ি খাবো না, ভালো লাগলো না, চাইটাই ভালো হয়েছে। তো চাইটা খাইলো। খাওয়ার পরে মাকে জিজ্ঞাসা করলো, আমার মার নাম ছিল স্বপ্না। বললো, স্বপ্না কেমনে দিনকাল যাইতেছে, এত অসুস্থ তুই কিভাবে? আর আমার নাম ছিল অর্পিতা। বললো, অর্পিতার লেখাপড়া কি চলে না? লেখাপড়া করাস না? কয়, না কেমনে করামু, আমি তো আর কাজকাম করতে পারতেছি না, চায়া ম্যাঙ্গা কোনো রকম খাওয়া দাওয়াটা চালাইতাছি। এই কথা শুনে নানি বলল, তা মাইয়া যখন লেখাপড়া করাইতেছিস না, তাহলে শহরে একটা বাসায় আমার পরিচিত আছে, ওনাদের একটা কাজের মেয়ে লাগবে, তো দিয়া দে। মাস শেষে মনে কর একটা ভালো টাকা বেতনও দিবে, আর ও ভালো ভালো খাবে, থাকবে, জামা কাপড় সব কিছুই দিবে। ওনারা শিক্ষিত মানুষ, স্কুলে দিয়ে না পড়াইলেও মনে কর বাড়িতে বই খাতা কলম দিয়ে একটু একটু শিখাবে, তাতে করে অক্ষর টক্ষর ধরতে পারবে, সমস্যা নেই। হ্যাঁ, তো মা কোনো চিন্তা ভিন্তা না করে বলল, মাইয়া তো কোনো দিন বাইরে দেইতেই নাই, তা ও কি যাইয়া থাকতে পারবে? তা আমারে কয়, কিরে নানু ভাই, থাকতে পারবি না? আমি বললাম, গ্রামে এত কষ্ট চাইয়া লেখাপড়াও যেহেতু করতে পারলাম না, তে শহরে যাইয়া কামাই করাই তো ভালো। কই, এই তো আমার নাতনি বুঝছে, ঠিক আছে তাইলে তুই যাবি তো? আমি কই, যাবো। কয়, আগামী শুক্রবারের দিন আমরা রওনা। তোর জামা কাপড় যে কয়টা আছে তুই ব্যাগে গুছাইয়া গাছাইয়া রাখিস। আমি কইলাম যে আমার জামা কাপড় তো তেমন নাই, দুই চারটা যাই আছে। বলে, হ্যাঁ তাই নিস, ওনারা কি ওগুলা নিবে? দুই চারটা যা আছে নিস, ওখানে গেলে সব নতুন নতুন জামা কাপড় তোকে কিনে দিবে, কোনো সমস্যা নেই। তো যাকগে, মোটামুটি বাড়ি থেকে চলে যাব এখন। নানিরে তো বলেই দিলাম, কিন্তু খুবই মন খারাপ লাগছিল। যাওয়ার 2 দিন আগে থেকে ফুসফুস করে কান্নাকাটি করছিলাম। মা দেখছিলাম এখানে মুখ লুকিয়ে কাঁদছে, ওখানে মুখ লুকিয়ে কাঁদছে। আমি সুন্দর করে মাকে বোঝালাম, মা কান্নাকাটি করো কেন, আমি কি হারায় যাব? আমি তো শহরের বাড়িতে যাব, টাকা রুজি করব, তুমি ভালো খাবা, তোমার চিকিৎসা হবে। হ্যাঁ, মা আমাকে বুকে জড়িয়ে ধরলো, ওরে মা, আমি তোদের জন্য কিছু করতেই পারলাম না।
জানি না কি কিসমত নিয়ে দুনিয়া আসলাম। মাকে বললাম, মা টেনশন করো না, যার কিসমতে যতখানি আছে এতটুকু হবেই। তো এভাবেই শুক্রবার হয়ে গেল। এখন আমাদের বিকেল 5:30টায় হচ্ছে গাড়ির টিকিট করা। নানি নিজে যেয়ে টিকিট টুকিট সব কেটে এনেছে। তো বাসা থেকে হচ্ছে আমরা 4:45টার দিকে বের হয়ে গেলাম। স্টানে যেতে আমাদের হয়তো 15-20 মিনিট লাগবে। রাস্তায় হয়তো এর সঙ্গে ওর সঙ্গে দাঁড়াবে, বুড়ি কথাবার্তি বলবে। তো সুন্দর করে চলে গেলাম। মা একদম স্টান পর্যন্ত আসলো, কান্না কাকে বলে। যাই হোক, ফাইনালি আমরা শহরে চলেই আসলাম। আসার পরে নানি যে বাড়িতে থাকতো আর কি, রুম ভাড়া করে থাকতো, উনি কারো বাড়িতে থাকতেন না, মানে বান্দা বুন্দা থাকতেন না, উনি একা রুম ভাড়া করে একলাই থাকতো। মানুষের বাড়িতে ছোটা কাজকাম করে করে বেড়াতেন। যাই হোক, নানির সাথে একদিন আরাম করলাম এখানে এসে। হ্যাঁ, নানির বাসাটা অনেক সুন্দর, ঘরে ফ্রিজ আছে, কি সুন্দর খাট, মনে হয় নিজে একজন বেগম সাহেবা। তো নানি আমাকে বললো, দেখ ফ্রিজে গোশত আছে, বাহির কর, বাহির করে ভিজা, আজকে মজা করে দুই নানি নাতিন হলো গোশত রান্দা একবারে ইচ্ছা মতো খাবো। আমিও সুন্দর করে বললাম, নানি কোন পোটলা বাইর করো? বললো যে যে সাদা পোটলা বাইর কর। তো সুন্দর করে ভিজাই দিলাম, ভিজাই সব রেডি টেডি করে আয়না দিলাম। আয়না আমি কই, নানি তাহলে মশলাপাতি কেমনি দেবো? কয় তুই এখানে নে, আমি দেখাই দিই। পরে নানি সব দিল, আমি চুলাই করে দিলাম, দিয়া সব রান্না বের আইলা, দুইজন ধুমছি ইচ্ছা মতো খাইলাম। আমি অনেকগুলা খাইছি, কারণ অনেক দিন গোশত টোস্ত খাই না, ঠিক আছে। আর গোশত খেতে কার না ভালো লাগে, বিশেষ করে যারা পছন্দ করে। যাই হোক, খাওয়া দাওয়ার পর ঘুম দিলাম। তো পরের দিন সকালে আমরা চা আর পরোটা খেয়ে রওনা হলাম। নানি আমাকে নিয়ে গেল, বলল যে আগে তোর ব্যবস্থা করি, তারপর থেকে আমি আরও একদিন, না হয় দেরি হবে আমার কাজে যেতে, চল তোকে নিয়ে যাই। পরে হচ্ছে ব্যাগটা রেখেই দিল, ব্যাগটা ছাড়াই আমাকে নিয়ে গেল যে বাড়িতে লোক চেয়েছিল। নিয়ে যাওয়ার পরে হচ্ছে ওই বাড়িতে সাহেব ম্যাডাম হচ্ছে চাকরি করে। ওই ম্যাডাম সাহেবেরদের একজন জুয়ান ছেলে আছে, আর হচ্ছে ছোট একটা বাচ্চা হয়েছে, এখন রেখে কিভাবে চাকরি করবে, এই জন্যই মূলত আমাকে নিয়ে আসা। তো যাক, আমাকে বললো যে বাচ্চাকে পালন পোষণ করতে পারবা, মারবা না তো? আমি বললাম, কেন বাচ্চাকে মারবো কেন, বাচ্চাদেরকে কে কেউ মারে? তো আমার কথায় ওনারা অনেক মানে বিশ্বাস করলো, আর আমাকে খুব পছন্দ করলো। তো নানি করলো, বেতন টেতন কয় টাকা দিবেন? তো ওনারা বললো, প্রথম প্রথম আমি হচ্ছে যে 5,000 টাকা দিব। আমার নানি বলল, বান্ধা কাজ করে বাচ্চা পাইলা, বাড়ির সব কিছু কাজ কইরা 5,000 টাকা কেউ বেতন দেয় না? চলবে না। যদি রাখেন খাওয়া দাওয়া কাপড় চোপড় সব কিছু দিয়া থুয়া টাকা দেওয়া লাগবে 10,000। যদি রাজি থাকেন তাইলে থাক, আর নাইলে গেলাম, অভাব নাই। পরে বলল, আচ্ছা আচ্ছা ঠিক আছে। যাক, নানি আমারে সুন্দর কইরা নিয়ে গেল, কয় তাইলে কালকে আসবো নে। তো নানি সাথে করে নিয়ে গেল, নিয়ে যায় বলতেছে, বোন কেমন দিলাম? আমি কই কি, খুবই দারুণ হয়েছে নানি। যদি মাসে 10,000 টাকা ইনকাম করি, তাইলে মনে করো আমার মা খাইয়া টাইয়া ওষুধ দাবাই খাইয়া আমার মা একবারে সুস্থ হয়ে যাবো। তো নানি আমারে কইলো, হ ঠিক কইছো, তাইলে চল বাড়ি যাই, আজকে এই আনন্দে আজকে কফি খামু। এই কথা কইয়া নানি তো মেম সাহেবের মতো চলাফেরা করে, সেই যাইতে যাইতে মনে হয় 100 বেটার লগে কথা কইলো, ভাই ভালো আছেননি? যার লগে কথা কয় না হ্যাঁ কয় যে, ভাই আপনি ভালো আছেন? ভাবি আপনি ভালো আছেন? কি খবর, মেলা দিন দেখি নাও মা, কেমন কেমন জানি নানি। যাই হোক, আমি বললাম, নানি তোমার এত মানুষ চিনে কেমনে? কয় কি, আরে বোঝোস না, মানুষের যে ওই যে কাজ কাম করে লোকজন লাগে সব দেই না, এই জন্য সবাই একটু দাম টাম দেয়। আমি কই, ও যাক ভালো। বাড়িতেও এখনও যাকে যাওয়ার পরে বাড়ি আসলাম, আসার পরে বুড়ি কফি নিয়ে আসলো, কয় দে গরম পানি দে নানি। পরে দিলাম গরম পানি কইরা আইনা, দেওয়ার পরে সুন্দর করে কফি বানিয়ে দুইজন খাইলাম। আমি জীবনের প্রথম কফি খাইলাম, তো আমার কাছে একটু কেমন কেমন জানি লাগলাম, কে নানি এমন কে? কয় আরে খুব স্ট্রং লাগবে শরীর, খা। তো আমিও খাইলাম। খাওয়ার পরে ঘুম তো আর আসে না, পরে অনেক রাত তো কুসুর মুসুর কইরা টইরা নানি নাতি ওই যে আগের দিনের মাংস আসলে ওগুলো দিয়ে ভাত ভুত খাইয়া ঘুমাই গেলাম। যাওয়ার পর সকালে আবার চা রুটি খাইয়া আমারে হইলো বুড়ি দিয়ে আসলো কাজের বাসায়। দেওয়ার পরে আমি মোটামুটি সেখানে 3 দিন থাকলাম। উনি আমারে সব কাজ কাম বুঝাই দিল। দেওয়ার পর উনি অফিস শুরু করবে, ওনার ছোট বাচ্চা, ওনার ছুটি শেষ, 6 মাসের ছুটি ছিল, এই সপ্তাহটাই আছে। মোটামুটি আমার সব কিছু বুঝাই দিল। দিয়া ওনারা স্বামী স্ত্রী আমার সাথে খুব সুন্দর করে কথা বলে, হ্যাঁ, মেয়ের মতোই ট্রিট করে মোটামুটি। যাই হোক,
করার পরে মোটামুটি আমি সেখানে 15 দিন থাকলাম। বাচ্চাটার সাথে খেলাধুলা করতাম, তো খেলাধুলা কেউ তো ছোটো বাচ্চা, মাত্র 6 মাস বয়স হয়েছে। যাক, তাও একটু খেলা দিতাম, ঝুনঝুনি টুনঝুনি দিয়া নিয়ে বেড়াইতাম কোলে কইরা। ঘুম পাড়তো, ওনারা তো সেই সকালে যাইতো রাত্রে আসতো, যাক এভাবেই। কিন্তু ওনাদের বড় ছেলেটা ওটা হচ্ছে ইউনিভার্সিটিতে পড়তো, হ্যাঁ, পুরোই একটা লাফাঙ্গা ছিল। এখানে হচ্ছে গল্পের মূল কাহিনী। তো বেশ কিছুদিন যাওয়ার পরে ওই ছেলেটা প্রথম অবস্থায় আমার দিকে দেখতেন না, আমাকে তেমন কিছু বলতো না, হ্যাঁ, বললেও খুব অহংকারের সাথে বলতো, এই এটা নিয়ে তো, এই এটা নিয়ে তো, এভাবে কথাবার্তা বলতো। তো আমার না খুব খারাপ লাগতো যে মানুষ হয়ে মানুষের সাথে এভাবে কথা বলে, আস্তকটা পাগল নাকি। যাকে এভাবে বেশ কিছুদিন গেল, যাওয়ার পরে ওই ছেলেটার ইউনিভার্সিটিতে যায় নাই, ইউনিভার্সিটি হচ্ছে ছুটিতে ছিল নাকি, বাপ মায়েরে কী কইছে, ও তো মিথ্যা কথাও বলে, ওর বাপ মা ঘোড়ার ডিমও বুঝে না। যাই হোক, এখন ওর বাবা মা অফিসে গেছে, ওইটা ঘরের মধ্যে ঘুমাচ্ছে। দামড়া ছেলে ঘরের মধ্যে ঘুমায়, ঘুম থেকে উঠে, হ্যাঁ, আমি রান্নাঘরে কাজ করতেছি, বাচ্চারে ঘুম পাড়ায় রাইখা ওই ছেলে আমারে বলতেছে আমার জন্য 1 কাপ চা কর। ওই ছেলেটার নাম ছিল অভি। অভি বলতেছে আমার জন্য 1 কাপ চা করে দিত। আমি বললাম, জি দিতেছি এখনই ছোটো সাহেব, আপনি যান, আমি আনতাছি। তো দেখলাম যে বেসিনে দাঁড়ায় দাঁত ব্রাশ করলো, করার পরে টেবিলে বসলো, আমি এর মধ্যে চাটা বানিয়ে দিলাম। বললাম, ছোটো সাহেব পরোটা আছে দিব? বললো, পরোটার সাথে আর কি আছে? আমি বললাম, ডিম পোস্ট আর হচ্ছে আলু ভাজি আছে। বললো, আচ্ছা দে। তো রাক্ষসের মতো সব খাবারগুলো খাইলো। খাওয়ার পরে এখন আমারে বলতেছে যে আমার বেডরুমটা একটু পরিষ্কার করে দে, আমার কাজ আছে। আমি বললাম, জি এখনই দিচ্ছি। এই কথা বলে আমি হচ্ছে বিছনা ঝাড়ু, ঘর ঝাড়ু সব নিয়ে গেছি, সাথে বালতিতে পানিও নিয়ে গেছি, কারণ এই ঘরে ঢুকলে আর তো বেরোবে না। তো আমি মোটামুটি বিছনাটা ঝাড়ু দিছি, ঘর ঝাড়ু দিছি, ঘর মুছতেছিলাম। মোছার সময় ইনি পিছন থেকে যে আমার উপরে মারাত্মকভাবে অ্যাটাক করে, করার পর একদম ক্ষুধার্ত পশুর মতো আমার উপরে ঝাঁপিয়ে পড়ে। আমি তো চিল্লায়া পুরো বাড়িটা মাথায় উঠাইলাম, কিন্তু ও আমার মুখটা চেপে ধরেছে। তারপর ধরার পর ও হচ্ছে আমার পুরো মানে কি বলবো, আমার ইজ্জতের ঘন্টা বাজায় দিয়ে সব ছিন্ন ভিন্ন করে দেয়। দেওয়ার পরে এই বিচার আমি কাকে দিব? তো আমি ওইভাবেই পড়েছিলাম। থাকার পরে ওনাদের হচ্ছে মা বাবা আসলো, আসার পরে আমি ওইভাবেই পড়ে আসলাম। আসার পরে আমি ওনাদেরকে কিছুই বলি নাই। ওনারা আমার অবস্থা দেখে নিজের বাচ্চাকে রেখে আমাকে নিয়েই তো দৌড়াদৌড়ি, এই কী হয়েছে বাসায়। তখন আমি সব ঘটনাগুলো খুলে খুলে বললাম। যদিও ওই ছেলেটা আমাকে ভয় দেখাইছে, আমি ওর কোনো ভয়কে আর পরোয়া করিনি। আমার লাইফই শেষ, আমার জীবনই শেষ, আমার ইজ্জতই শেষ। এসেছিলাম নিজের মায়ের দুঃখে মুখে হাসি ফোটাতে, তার অসুস্থতার চিকিৎসা করাবো বলে কাজ করতে এসেছি, যে জীবনের সব কিছু হারলাম। সব থেকে মহামূল্যবান জিনিস হারালাম, সেটা হচ্ছে নিজের ইজ্জত। যাই হোক, তো ওনারা আমার সাথে অন্যায় করেননি, ন্যায় বিচারই করেছে। এগুলা হওয়ার সাথে সাথে আমার নানিরে ফোন দিল, ফোন দিয়ে আনলো। আনার পরে হচ্ছে ওরে ঘরে আটকায় রাখছে, ওর মা বাবা আটকায় রেখা পুলিশ আনছে, পুলিশ আইনা পুলিশের হাতে তুইলা দিছে। আমার নানির কাছে মাপ সাপ চাইছে, আমার মাকে ফোন করে গ্রাম থেকে তাৎক্ষণিক আনাইছে, আনায় আমার কাছে খুব মাপসাপ চাইছে, বলছে যে আপনার মেয়ের বিয়ের দায়িত্ব সব কিছু আমি নিলাম, হ্যাঁ, আর আপনারা যদি চান যে আমার ওই কুলাঙ্গারের সাথেই আপনার মেয়ের বিয়ে দিবেন তো দিবেন, কিন্তু এই বিষয়ে আমাদের একটা আপত্তি আছে। সেটা হচ্ছে যে এই ধরনের একটা জঘন্য কাজ করতে পারে, তার সঙ্গে বিয়ে দিলে কি আপনার মেয়ের জীবন সুখী হবে বলেন? তা আমার মা উত্তরে বলল যে যার হাতে একবার ইজ্জত গেছে, আমি মনে করি তার সাথেই জীবন কাটানো বেটার। তখন আমি যে বাসায় কাজ করতাম, ওই খালাম্মা খালু এইসব কথাবার্তা শুনে বললো, ঠিক আছে। তার হচ্ছে 3 দিন পরে হচ্ছে ওকে আবার নিয়ে আসে। নিয়ে আসার পরে ওর বাবা মা নিজেই মামলা করে আবার নিয়ে আসে। আনার পরে মানে ওকে শর্ত দিয়েই নিয়ে আসছে, আমাকে বিয়ে করে পরিপূর্ণ স্ত্রীর মর্যাদা দিয়ে সংসার করতে হবে। তারপরে ও হচ্ছে রাজি হয়ে যায়। রাজি হয়ে যাওয়ার পর আমাকে বিয়েও করে, কিন্তু বিয়ে করে কন্টিনিউ আমার উপর অত্যাচার করতেই থাকে ও। হ্যাঁ, তো একদিন আমি বললাম, দেখো আমি তো ইচ্ছে করে কিছুই করিনি, তোমারই ভুল ছিল, তুমি আমাকে টর্চারিং কেন করো? তোমার যদি ভালো না লাগে আমাকে ডিভোর্স দিয়ে দাও।
পরে ওর বাবা মা ওকে ওয়ার্নিং দিয়েছে, ওকে ত্যায্য করে দিবে, সমস্ত সয় সম্পত্তি থেকে ওকে বেদখল করে দিবে, হ্যাঁ, যদি আমাকে বেইজ্জত করে বা আমাকে অসম্মান করে, এভাবে মারধর গালাগালি করে। তারপর এগুলো শোনার পরও আস্তে 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 ভালো হয়, হওয়ার পরে এখন আমাকে পরিপূর্ণ সম্মানের সাথে রেখেছে, আর আমি খুব ভালো আছি। গল্পটা শেয়ার করলাম এই কারণে তোমাদের সাথে। দেখো, সবার বাবা মা একরকম হয় না, আর সবাই ন্যায় বিচারও পায় না। ওনারা খুব ভালো মানুষ ছিলেন, আমার শ্বশুর শাশুড়ি, যার কারণে আমার সঙ্গে ন্যায় করেছে। তার মানে সবাই যে ন্যায় করবে বিষয়টা কিন্তু এরকম না, এই জন্যই শেয়ার করলাম। তো নিজেদের বাচ্চা মেয়েদের যে বাড়িতেই তোমরা কাজে কামে দিবা, অবশ্যই হিসাব করে দিবে, এই জন্যই মূলত শেয়ার করা। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।